আপনাদের দাবি অত্যন্ত লেজিটিমেট একটি ডিমান্ড। আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক। এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া 3%, 2%, 4% ইত্যাদি যে ঘোষণা করেছেন আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই আপোষহীন লড়াইয়ের ফল। কারণ এই যে মুখ্যমন্ত্রী অত্যাচারিণী পরিবারবাদ, ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা, এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন 2015 সালে যখন পে স্কেল রিভিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয় অভিরূপ সরকারের নেতৃত্বে, যে কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর ডিলে করানো হয়েছে রিপোর্ট দিতে। আমি একটা সময় বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল। আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি 15 সালে পে স্কেল কেন আপনি কার্যকর করছেন না, কেন এরিয়ার দিচ্ছেন না, কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বৈমাতৃসুলভ আচরণ করছেন। উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট রেডি হয়নি, প্রস্তুত হয়নি। আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে, আপনি ডাকুন অভিরূপ সরকার মহোদয়কে। ডাকেছিলেন ইনি, অভিরূপ বাবু বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না, কারণ অর্থ দপ্তরে টাকা নেই, 10,000 কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে। সেই রিপোর্ট 19 সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল, 18টা আসনে বিজেপি এবং 2টো আসনে কংগ্রেস জিতল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন, তিনি এই রিপোর্ট আংশিকভাবে কার্যকর করলেন। 2020 সালের জানুয়ারি মাসে নতুন পে স্কেল রিভিশন হলো, কিন্তু আপনারা এরিয়ার পেলেন না। পেনশনারদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হলো না। ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, সমকাজে সমবেতন, তাদের দাবি ইগনোর করা হলো। অসম্পূর্ণ কিছুটা কার্যকর হলো, তাও 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন। তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে, সাংবাদিক সম্মেলনে, নবান্ন থেকে, রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ কিছু হয় না, ডিএ বলে কিছু বিষয় নেই, আমি নতুন পে স্কেল দিয়েছি, তাতে ডিএ কে মার্চ করে দিয়েছি, ডিএ আমি স্বীকার করি না, ডিএ আমি দেব না। তারপরে 3%, 4% করে এই যে 10-12% আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে, তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের। তাই হাল ছাড়বেন না বন্ধু, লড়াই চালিয়ে যান। এতগুলো শীত চলে গেছে, এতগুলো বর্ষা চলে গেছে, এতগুলো
কতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন, কতবার তুলে দিল, আবার বসলেন, কত মশার কামড় খেলেন। এমনকি আপনারা স্বার্থপর নন, আপনারা আরজি করের ওই বোনের জন্য গত 27 আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল। আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা ফর্শ রোড ধরে নবান্ন অভিযান করেছেন। হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা সুবানুর ভাইরা সেদিন নবান্ন অভিযান করেছে, মার খেয়েছেন, অত্যাচার হয়েছে। এই ভাই বসে আছে নিচে, এই ভাইকে জেলে পোড়া হয়েছে, আক্রান্ত হয়েছে। ভাস্কর বাবুকে এত নিচে নেমেছে, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পোড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার, যারা ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে, আপনাদের উপরে করেছে। আপনারাও ধৈর্যের সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন। দুটো শব্দ আপনাদের আদর্শ, একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্নভাবে লাগিয়েছেন। আজকে ভাস্কর বাবু সহ আপনারা লিগ্যাল প্রোটেকশন পেয়েছেন। আবার শুরু করেছিলাম হ্যাটসঅপ দিয়ে, রিগার্ড দিয়ে জুডিশিয়ারিকে। আবার বলি, জুডিশিয়ারি ছিল বলে সুবীর সার দমন পীড়ন মূলক ট্রান্সফারও স্থগিত করে দিয়েছে মহামান্য আদালত। এই লড়াই আপনারা চালিয়ে যান। রাজ্যের 2,33,27,000 মানুষের প্রতিনিধি, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে গতকাল ছিল, আজ আছে, আগামীকালও থাকবে। কিছুদিন আগে বিধানসভার উইন্টার সেশনে আমি যখন গ্রুপ ডি পেন্ডিং প্যানেল নিয়ে আওয়াজ তুলেছিলাম, সেদিন আমি আবারও বলেছিলাম স্যাট, যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেই স্যাটকে অসম্পূর্ণ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণটা একটাই, আপনাদের লড়াইয়ের ফলে স্যাটে আপনারা জিতেছিলেন, দিয়ে আপনাদের ন্যায্য অধিকার স্যাট বলেছি। ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, উচ্চ আদালত কলকাতাতেও আপনারা জয়যুক্ত হয়েছেন। আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাঁচের মধ্যে আটকে আছেন। আমি বলি, অন্ধকার যত গাঢ় হবে, সূর্য তত তাড়াতাড়ি উঠবে।